তো আজকের এই ক্লাসে আমরা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ১৮৫৭ সালের মহাবিদ্রোহ। এই টপিকটা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এক্সট্রা তথ্যের সাথে। ঠিক আছে? মানে এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্ন রিলেটেড যে সমস্ত তথ্যগুলো হতে পারে বা যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো একেবারে আলোচনা করব। মানে এই ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু ১৮৫৭ সালের মহাবিদ্রোহ সম্পূর্ণ রিভিশন, সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাবে। বা যারা এই টপিকটা পড়োনি তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু সম্পূর্ণ এটার সম্বন্ধে ধারণা হয়ে যাবে আজকের এই ক্লাসে। তোমরা বিগত বছরের যে কোনো প্রশ্নপত্র দেখতে পারো, সেটা তোমরা ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, রেলওয়ে, ডাব্লিউপিএসসি, ডাব্লিউএসএসসি এই যে সমস্ত পরীক্ষা আছে সেন্ট্রালের হোক বা রাজ্যের হোক, সমস্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে মোটামুটি প্রশ্ন থাকে। তো এই টপিকটা, আধুনিক ভারতের যে এই টপিকটা রয়েছে, এই টপিকটা কিন্তু তোমাদের পড়তেই হবে। ঠিক আছে? এই টপিকটা কিন্তু বাদ দিলে হবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আজকের এই ক্লাসে আমি বললাম তোমাদের আমি এমসিকিউ আলোচনা করবো এই টপিক থেকে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তরসহ এবং এক্সট্রা তথ্যসহ। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কী করে পাবে তার জন্য কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করো। ঠিক আছে? আর তোমরা যারা, বিশেষ করে আমি বলছি, তোমরা যারা ডাব্লিউবিপি, কেপিকে টার্গেট করছো 2026 সালে, তাদের জন্য কিন্তু আমি স্পেশালি জিকের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি। অলরেডি কিন্তু আমাদের অনেক ক্লাস দেওয়া হয়ে গেছে। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই সেখান থেকে ডাব্লিউবিপি, কেপি 2026 জিকে বলে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে কিন্তু সমস্ত ক্লাসগুলো পরপর তোমরা দেখতে পারবে। প্রত্যেকটা ক্লাস আমি ফ্রিতে করিয়েছি এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফও আমি ফ্রিতে তোমাদের দিয়েছি। তো সেই ক্লাসগুলো অবশ্যই করে আসো। সেই ক্লাসগুলো দেখলে তোমাদের এটুকুনি গ্যারান্টি বলবো, জিকের জন্য তোমাদের অন্য কোথাও যেতে হবে না। জিকেটা কিন্তু সম্পূর্ণ আমাদের চ্যানেল থেকে 100% কভার করতে পারবে। ঠিক আছে? আর বাকি অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, যেমন ধরো এসএসসি, রেলওয়ে, এই সমস্ত পরীক্ষা বা ডাব্লিউপিএসসির আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই সমস্ত পরীক্ষারও কিন্তু জিকে এখান থেকেই কভার করতে পারবে। ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। পরিষ্কার? তো শুরু করছি। দেখো, যারা উত্তর জানবে না, যখন আমি এমসিকিউ প্রশ্নগুলো বলবো, ভিডিওটা পজ করবে এবং উত্তরটা কিন্তু কমেন্ট করবে। তাহলে কী হবে, তোমাদের কনফিডেন্সটা কিন্তু আরও বেশি বেশি বাড়বে। ঠিক আছে? তো তোমরা সম্পূর্ণ ক্লাসটা করো, আর ক্লাসটা কেমন লেগেছে তারা কিন্তু সেটা শেষে একদম জানাবে। ঠিক আছে? তো ক্লাসটা তোমরা দেখো। তো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন আমাদের, দেখো আমি প্রশ্ন বলে কিন্তু থামবো না। থামলে কি আমি প্রশ্ন বলবো, পজ নেব 10 সেকেন্ড, তারপরে উত্তর বলবো, তাহলে কিন্তু ক্লাসটা প্রচুর বড় হয়ে যাবে। এটা কিন্তু করে, বেশিরভাগ চ্যানেল এটা করে যাতে ক্লাসের লেন্থটা বেশি বড় হয়ে যায়। তাই তারা কিন্তু কোনো একটা ক্লাস বোঝাতে হয়তো 30 মিনিট লাগবে, সেটা কিন্তু তারা টেনে টুনে 2 ঘন্টা 1.5 ঘন্টা নিয়ে যায়। ঠিক আছে? তো আমি সেগুলো করি না। আমি আমাদের ক্লাসে তোমরা জানোই যে কথা কম হয়, পড়াশোনা বেশি হয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু, আমি প্রশ্ন দেখার মাত্রই তোমরা ভিডিওটা পজ করবে, উত্তরটা বলবে, আমি কিন্তু উত্তর বলেই দেবো। তো যাই হোক, শুরু করছি। প্রথম প্রশ্ন, ১৮৫৭ সালের বিদ্রোহের মূল কারণ হিসাবে কোন রাইফেলের ব্যবহারকে দায়ী করা হয়? দেখো, এই প্রশ্নটা আসেনি, যদিও এই প্রশ্নটা আমি দিয়েছি যাতে তোমাদের প্রাথমিক একটা ধারণা হয়ে যায়। ঠিক আছে? উত্তর বলো কী হবে অপশান দেখে। এটা যদি উত্তর বলে যে কোন রাইফেল ব্যবহারকে দায়ী করা হয়, তাহলে কিন্তু এটা হবে এনফিল্ড রাইফেল। ঠিক আছে? দেখো, এর কারণটা কি, কারণটা বলে দিই। দেখো, পুরনো ব্রাউন বেস বন্দুকের বদলে এনফিল্ড রাইফেল আনা হয়েছিল। মানে ব্রিটিশদের যে সেনাবাহিনী ছিল সেখানে এনফিল্ড রাইফেল আনা হয়েছিল। এবং এই যে রাইফেলের কার্তুজের যে খোলসটা আছে, মানে কোনো একটা গুলি যে কার্তুজ থাকে সেই খোলসটা আছে, সেই খোলসটা দাঁত দিয়ে কাটতে হতো। মানে দাঁত দিয়ে কেটে খোলসটাকে বার করতে হতো যে গুলি রয়েছে। এবং গুজব একটা ছিল যে এই যে কার্তুজটা রয়েছে না, এই কার্তুজটা হচ্ছে গরু এবং শূকরের চর্বি দিয়ে মেশানো রয়েছে এবং তাতে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। তাই কিন্তু এটা বিদ্রোহের একটা প্রাথমিক কারণ হিসেবে ধরা হয়, যে এটা হচ্ছে বিদ্রোহের প্রাথমিক কারণ। ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের দেখে রাখা উচিত। নেক্সট প্রশ্ন দেখি। দেখো, 2 নম্বর, ১৮৫৭ সালের ২৯শে মার্চ ব্যারাকপুর সেনানিবাসে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন কে? কী হবে এটার উত্তর? দেখো, ২৯শে মার্চ ব্যারাকপুরে যদি বলে তাহলে কে প্রথম বিদ্রোহ ঘোষণা করে, তাহলে উত্তর হবে কিন্তু এটা অপশান নাম্বার এ, মঙ্গল পাণ্ডে। ঠিক আছে? কোথায়? ব্যারাকপুর। দেখো, এই প্রশ্নের মধ্যে কিন্তু একটা উত্তর বা একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে এখানে এটাও দিতে পারে যে মঙ্গল পাণ্ডে কোথায়, মানে কোথাকার সেনানিবাসে ছিলেন। উত্তর হবে কিন্তু ব্যারাকপুরে। এটাও কিন্তু মাথায় রাখবে। 34 নেটিভ, এটা মাথায় রাখবে। ঠিক আছে? দেখো, এক্সট্রা তথ্য, তিনি 34 নম্বর নেটিভে, বললাম যেটা ইনফ্যান্ট্রি সৈনিক ছিলেন। তিনি ব্রিটিশ অফিসার লেফটেন্যান্ট বাককে গুলি করেছিলেন এবং মঙ্গল পাণ্ডেকে বিদ্রোহের প্রথম শহীদ হিসেবে বলা হয়। প্রথম শহীদ যদি বলে কাকে বলা হয়, তাহলে কিন্তু সেটা হবে মঙ্গল পাণ্ডে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? নেক্সট দেখো,
তাকেই কিন্তু 8ই এপ্রিল 1857 সালে ফাঁসি দেওয়া হয়। তাকে কবে ফাঁসি দেওয়া হয়? 8ই এপ্রিল 1857 সালে। ঠিক আছে? এই দুটো কিন্তু মাথায় রাখবে, দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, মিরাটে সিপাহীরা আনুষ্ঠানিকভাবে কবে বিদ্রোহ শুরু করে? তারিখটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবে উত্তর হবে বলো? 29শে মার্চ, 10ই মে, 11ই মে, 20 জুন। কী হবে? এটার উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার খ, 10ই মে। ঠিক আছে? দেখো, 10ই মে 1857 মিরাটের 3 নম্বর অশ্বারোহী বাহিনীর সৈনিকরা প্রথম বিদ্রোহ শুরু করে। তারা বন্দি সৈনিকদের মুক্ত করে দিল্লির দিকে রওনা হয়। মিরাটের বিদ্রোহীরা মারো ফিরঙ্গিকো স্লোগান দিয়েছিলেন। যদি বলে এটা মানে কে দিয়েছিলেন, তাহলে কিন্তু এটা হবে মঙ্গল পাণ্ডে হবে উত্তর। ঠিক আছে? এই দিনটিকেই মহাবিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা দিবস ধরা হয়। ঠিক আছে? প্রথম যদি বলে কোথায় হয়, তাহলে কিন্তু মিরাটে হবে। মিরাট আর মারো ফিরঙ্গিকো, এই যে যদি অপশানে মঙ্গল পাণ্ডে থাকে, তাহলে কিন্তু উত্তর মঙ্গল পাণ্ডেই হবে। এটা কিন্তু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, 11ই মে মিরাট থেকে আসা বিদ্রোহীরা দিল্লি দখল করে কাকে ভারতের সম্রাট ঘোষণা করেন? এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মিরাটে যে তারা সূচনা করেছিল মহাবিদ্রোহের, মানে বিদ্রোহের, সেই বিদ্রোহে যে দিল্লি দখল করে, এবং দিল্লি দখল করে কাকে তারা বলে যে না এরা আমার সম্রাট, এটা কে? উত্তর কী হবে এখানে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে? এটা মুঘলের শেষ সম্রাট, এটা মাথায় রাখবে। ঠিক আছে? দেখো, তিনি ছিলেন মুঘল বংশের শেষ সম্রাট, এটা বললাম। বিদ্রোহীরা তাকে শাহানেশা এই হিন্দুস্তান, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় যদিও দেয়নি, তাহলে দেখে রাখবে, শাহেনশাহী হিন্দুস্তান উপাধি দেন। বয়সের কারণে তিনি ছিলেন নামমাত্র নেতা, মানে তার অনেক বছর বয়স ছিল, মানে তার মধ্যে এমন জিনিস ছিল না যে সে লড়তে পারে বা কিছু করতে পারে। যেহেতু অনেক বয়স্ক ছিল, তাই কিন্তু তিনি নামমাত্র নেতা ছিলেন, জাস্ট তাকে তিনি বিদ্রোহীরা তাকেই নেতা বানিয়েছিলেন, মানে সম্রাট বানিয়েছিলেন, কিন্তু তিনি নামমাত্র নেতা ছিলেন, কারণ তার বয়স অনেক বেশি ছিল, তিনি কিছু করতে পারছিলেন না। দিল্লির প্রকৃত সামরিক যদি বলে নেতৃত্ব কে দিয়েছিলেন, তাহলে কিন্তু হবে বকত খান। দেখো, নামমাত্র নেতা ছিলেন হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, কিন্তু যদি বলে অরিজিনাল মানে কে প্রকৃত নেতা কে ছিল, তাহলে কিন্তু হবে এটা বকত খান। ঠিক আছে? আর শাহিনশাহী হিন্দুস্তান উপাধি দিয়েছিলেন তারা, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? দেখো, এই যে মহাবিদ্রোহ থাকে না, এখানে দু রকমের প্রশ্ন দিতে পারে। একটা প্রথমে যেই বেসিকগুলো যেগুলো দিতে পারে, তারপরে কে কোথায় নেতৃত্ব দিয়েছিল সেটা দিতে পারে, এবং কে কোন জায়গায় মানে ব্রিটিশের সেনাপতিরা কে কোথায় বিদ্রোহ দমন করেছিল। এই দুটো থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন দেয়, তো এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। আমি টেবিল দিয়ে দিয়েছি, তো এই টেবিলটা তোমাদের দেখাচ্ছি, সেগুলো কিন্তু বেশি মাথায় রাখতে হবে, মানে এই দুটো থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন দেয়, এটা মাথায় রাখবে। আর বেসিক্স যেগুলো নর্মাল রয়েছে সেগুলো দেখো, লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হবে বেগম হজরত মহল, তিনি কিন্তু লখনৌতে দিয়েছিলেন নেতৃত্ব। তিনি অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের স্ত্রী ছিলেন। লখনৌতে ব্রিটিশ রেসিডেন্সি অবরোধ করা হয়েছিল, শেষ পর্যন্ত তিনি নেপালে আশ্রয় নিতে বাধ্য হন। এটা জাস্ট দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, কানপুরে 5ই জুন বিদ্রোহ শুরু হলে কে নিজেকে পেশোয়া ঘোষণা করেন? এটার উত্তর কী হবে? দেখো, পেশোয়া ঘোষণা করেন নিজেকে, এটা হচ্ছে নানা সাহেব। ঠিক আছে? দেখো, নানা সাহেব প্রকৃত নাম কি ছিল? ধন্দুপন্ত। তিনি পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এই যে পয়েন্টটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার পেনশন বন্ধ করে দেওয়ায় তিনি ব্রিটিশ বিরোধী হয়। কানপুর বিদ্রোহে তার প্রধান সেনাপতি ছিলেন তাতিয়া টোপে, এটা কিন্তু মাথায় রাখবে। কানপুরের নেতৃত্ব কে দেন যদি বলে, তাহলে কিন্তু হবে তাতিয়া টোপে। ঠিক আছে? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, 1857 সালের জুন মাসে ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরা পরীক্ষায় অনেকবার দিয়েছে যে ঝাঁসিতে কে নেতৃত্ব দিয়েছিলেন। এটার উত্তর হবে রানী লক্ষ্মীবাঈ, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, আমরা সকলেই জানি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার প্রকৃত নাম কী ছিল? মণিকর্ণিকা তাম্বে, এবং তার ডাকনাম ছিল মানু, এটা কিন্তু পরীক্ষায় দেয়। ডালহৌসির শতবিপ্লব নীতি যে ছিল, সেই কারণে কিন্তু তার রাজ্য কেড়ে নেওয়া হয়েছিল। মানে শতবিপ্লব নীতি কত? 1848 সালে, এবং শতবিপ্লব নীতি কে প্রয়োগ করেন? ডালহৌসি। শতবিপ্লব নীতিতে বলা হয়েছিল যে যদি কোনো রাজার পুত্র না থাকে, মানে দত্তক পুত্র হবে না, মানে অরিজিনাল পুত্র না থাকে, তাহলে কিন্তু সেই রাজ্যটা অটোমেটিক্যালি ব্রিটিশদের হাতে চলে যাবে। ঠিক আছে? তো সেই কারণেই কিন্তু এটা হয়েছিল, এবং তার কারণেই কিন্তু ঝাঁসির রানী বিদ্রোহী হয়ে উঠেছিলেন। তিনি দামোদর রাওকে দত্তক নিয়েছিলেন, কিন্তু ইংরেজরা তা মানেননি। এখানে বলাই ছিল যে দত্তপুত্র নেওয়া যাবে না, মানে দত্তপুত্র মানা হবে না। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখি আমরা কী বলছে। বিদ্রোহের বলছি, বিহারের জগদীশপুরে বিদ্রোহের মশাল জ্বালিয়েছিলেন কোন জমিদার?
বলো এটা উত্তর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশান নাম্বার ক, কুনওয়ার সিং। ঠিক আছে, দেখো তাকে বিহারের সিংহ বলা হতো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তাকে বিহারের সিংহ বলা হতো। তিনি গরিলা যুদ্ধে অত্যন্ত পারদর্শী ছিলেন। তার মৃত্যুর পর ভাই অমর সিং বিদ্রোহ চালিয়ে যান, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি আমরা। ফৈজাবাদে বিদ্রোহের নেতৃত্ব দিয়ে ব্রিটিশদের নাজেহাল করেছিলেন কে? মানে মূল কথা হচ্ছে ফৈজাবাদে কে নেতৃত্ব দিয়েছিলেন? এটার উত্তর কী হবে বলো? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, মৌলানা বলছি মৌলভী আহমদুল্লাহ। ঠিক আছে, দেখো তিনি তামিলনাড়ুর আরকটের মানুষ ছিলেন। হেনরি লরেন্সকে তিনি চিনহাটের যুদ্ধে পরাজিত করেন, এটা কিন্তু দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন কি বলছে? এলাহাবাদ ও বেনারসে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বলো এটার উত্তর কী হবে? এলাহাবাদ ও বেনারসের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটার উত্তর হবে কিন্তু লিয়াকত আলী। ঠিক আছে, উত্তর বলে দিলাম লিয়াকত আলী। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। 1857 সালের 20শে সেপ্টেম্বর কোন ইংরেজ সেনাপতি পুনরায় দিল্লি দখল করেন? মানে বললাম যে প্রথমে বিভিন্ন জায়গাতে নেতৃত্ব দেয়, সেখানে তারা দখল করে এবং পুনরায় কিন্তু ব্রিটিশের সেনাপতিরা ছিল বিভিন্ন জায়গায়, তারা কিন্তু সেইখানেই সেই বিদ্রোহটা দমন করে। তো পরীক্ষা এটা দেয় যে নেতৃত্ব কে দেয় এবং কোন সেনাপতি সেটাকে দমন করে। যদি বলে দিল্লিতে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দিল্লি যেহেতু, দিল্লিতে কে দেন? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, জন নিকলসন। ঠিক আছে, দেখো জন নিকলসন দিল্লি পুনরুদ্ধারের যুদ্ধে জন নিকলসন মারাত্মকভাবে আহত মারা যান। ক্যাপ্টেন হাডসন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে হুমায়ুনের সমাধি থেকে গ্রেফতার করেন এবং এই ঘটনার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রদীপ চিরতরে নিভে যায়। মানে যে বাহাদুর শাহ আছে তাকে কিন্তু রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানেই তার শেষ জীবন কাটে এবং এর ফলেই যে মুঘল সাম্রাজ্য ছিল সেটা কিন্তু চিরতরে শেষ হয়ে যায়, এটা মাথায় রাখবে। তারপরের প্রশ্ন দেখো, কানপুরের বিদ্রোহ কমনের পর নানা সাহেব কোথায় পালিয়ে গিয়েছিলেন? আমি বললাম কানপুরের নানা সাহেব এবং তার প্রধান যে নেতৃত্ব সেটা হচ্ছে তাতিয়া টোপে। কানপুরের যে বিদ্রোহ দমন হয়েছিল, কানপুরে কে যদি বলে বিদ্রোহ দমন করেছে, উত্তর হবে কিন্তু কলিন ক্যাম্পবেল। কলিন ক্যাম্পবেল কিন্তু কানপুরে বিদ্রোহ দমন করেছিল। আর নানা সাহেব কোথায় পালিয়ে গিয়েছিলেন যদি বলে, তাহলে কিন্তু উত্তর হবে এখানে নেপাল। ঠিক আছে, দেখো 1857 সালের ডিসেম্বর মাসে কলিন ক্যাম্পবেল কানপুর পুনর্দখল করেন। নানা সাহেব পরাজয়ের স্বীকার না করে নেপালের জঙ্গলে আত্মগোপন করেন। তার বিশ্বস্ত সেনাপতি তাতিয়া টোপে গোয়ালিয়র গিয়ে লড়াই জারি রাখেন। এরপর থেকে নানা সাহেবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এগুলো মাথায় রাখবে। তোমাদের মাথায় রাখতে হবে যে কানপুরে কে বিদ্রোহ দমন করে, উত্তর হবে কলিন ক্যাম্পবেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 1858 সালের জুন মাসে কালপি ও গোয়ালিয়রের যুদ্ধে কোন বীর নারী শহীদ হন? এটার উত্তর হবে কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। এটা জাস্ট দেখে রাখবে। তো এখানে একটা তোমাদের জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা, যে ব্রিটিশ সেনাপতি হিউজ রোজের বাহিনীর বিরুদ্ধে তিনি শেষ লড়াই করেন। এই যে হিউজ রোজ আছে, ইনি কিন্তু যদি বলে যে ঝাঁসিতে কে বিদ্রোহ দমন করে, তাহলে কিন্তু হবে হিউজ রোজ। ঠিক আছে, আমরা একমাত্র 3টে দেখলাম। একটা হচ্ছে তোমাদের দিল্লিতে কে করে, জন নিকলসন, কানপুরে কলিন ক্যাম্পবেল, আর ঝাঁসিতে হিউজ রোজ। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আরেকটা আছে তোমাদের, যেটা হচ্ছে তোমাদের লখনৌতে কে করে, লখনৌতে যদি বলে তাহলে কিন্তু হবে এটা তোমাদের হেনরি লরেন্স। হেনরি লরেন্স কিন্তু তোমাদের লখনৌতে। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রাখো। আমি টেবিল দিয়েছি, তোমাদের টেবিলটা আমি শেষে দেখাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো না, দেখো 14 নম্বর। 1859 সালের 18ই এপ্রিল বিদ্রোহের শেষ উল্লেখযোগ্য নেতা হিসাবে কাকে ফাঁসি দেওয়া হয়? এর উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নম্বর গ, তাতিয়া টোপি। ঠিক আছে, দেখো তার প্রকৃত নাম কি ছিল? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। এটা জাস্ট মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন কি বলছে? 15 নম্বর। 1857 সালের বিদ্রোহকে কে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলেছে? বলো। এটা উত্তর হবে কিন্তু VD সাভারকার। ঠিক আছে, দেখো VD সাভারকার 1909 সালে তার লেখা দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইয়ের এটি উল্লেখ করেন তিনি, এবং তিনি মনে করেন এটি সাধারণত কোনো বিদ্রোহ নয়, এটি বরং স্বাধীনতার লড়াই।
কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস একে জাতীয় বিদ্রোহ বলেছিলেন। বেঞ্জামিন ডিজরায়েলি ব্রিটিশ পার্লামেন্টে একে ন্যাশনাল রাইজিং বলেন। দেখো এই যে ভিডি সাভারকার ইনি কিন্তু এই মহাবিদ্রোহকে 1857 সালে এটাকে কিন্তু বলেছিলেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তিনি কিন্তু এটা বলেছিলেন। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে উক্তিগুলো কে কি উক্তি দিয়েছিলেন সেটা কিন্তু দেয়। কি বলে যে প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বললেন, তাহলে কিন্তু এটা উত্তর হবে ভিডি সাভারকার। আর বাকি তার এই বইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বইটা দেখে রাখবে, ঠিক আছে। দেখো, না প্রথম, না জাতীয়, না কোনো স্বাধীনতা যুদ্ধ, 1857 বিদ্রোহ সম্পর্কে এই কথা কে বলেছেন, মানে এই উক্তিটি কার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু রমেশচন্দ্র মজুমদার, ঠিক আছে। রমেশচন্দ্র মজুমদার, মানে এটাও দিতে পারে যে আর.সি. মজুমদার। রমেশচন্দ্র মজুমদার ফুল নাম। তিনি মনে করতেন বিদ্রোহটি কেবল উত্তর ভারতের কিছু অংশে সীমাবদ্ধ ছিল। তার মতে সিপাহীরা ব্যক্তিগত স্বার্থে লড়েছিল, জাতীয় স্বার্থে নয়। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা এই বিদ্রোহ থেকে সমর্থন করেনি এবং শিখ ও গোর্খারা ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। এগুলো কিন্তু মানে বিদ্রোহটা কেন সফল হয়নি তার কিন্তু এগুলো মূল কারণ হচ্ছে এই যে এই জিনিসগুলো, ঠিক আছে, যেগুলো মাথায় রাখবে, ঠিক আছে। মানে এই যে বিদ্রোহটা এটা শুধুমাত্র উত্তর ভারতের কিছু অংশে সীমাবদ্ধ ছিল, মানে ভারতের ম্যাপ এই উত্তর ভারতের কিছু অংশে সীমাবদ্ধ ছিল, এখানে এত পর্যন্ত দূরে যায়নি। আর এখানে কিন্তু যে যার স্বার্থ নিয়ে, মানে স্বার্থের জন্য লড়ছিল, কেউ কিন্তু মানে জাতীয়ের জন্য লড়ছিল না, ঠিক আছে, মানে দেশের জন্য লড়ছিল না, যে যা নিজের স্বার্থের জন্য লড়ছিল। বললাম যেমন ঝাঁসিতে শতবিলের নীতির জন্য তার রাজ্য দখল করে নেওয়া হয়েছিল, সে তার জন্য লড়ছিল। তারপরে তোমাদের মঙ্গল পাণ্ডে, মানে এই যে কথাগুলো এখানে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন কথা বলেছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। বাকি দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখিনি। 1858 সালের 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া আইনের নাম কী ছিল? মানে 1857 সালের বিদ্রোহ যে ভালোই প্রভাব ফেলেছিল ব্রিটিশদের, তো তারপরে তারা একটা আইন পাশ করে 1858 সালে। তার নাম কি বলছে? তার নাম হচ্ছে 1858 সালের ভারত শাসন আইন, ঠিক আছে। দেখো, এর ফলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, মানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তার কিন্তু শাসন আর নাই, শাসন কিন্তু অবসান ঘটে যায়। এই ক্ষমতা মানে ভারতের যে কন্ট্রোলের যে ক্ষমতা সেটা কিন্তু ডাইরেক্টলি ব্রিটিশ মানে ইংল্যান্ডে চলে যায়, মানে ইংল্যান্ডে যে রানী তার হাতে কিন্তু চলে যায়। বোর্ড অফ কন্ট্রোল ও কোর্ট অফ ডিরেক্টর বিলুপ্ত করা হয়, মানে দুটো বোর্ড ছিল, এই দুটো কিন্তু বিলুপ্ত করা হয়। ভারতের সচিব মানে সেক্রেটারি অফ স্টেট নামক নতুন পদের সৃষ্টি করা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো, 1858 সালের 1 নভেম্বর রানীর ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? কুইন্স প্রোক্লেমিনেশন, ঠিক আছে। এটাকে কোথায় পাশ করা হয়? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ, এলাহাবাদ, ঠিক আছে। দেখো, লর্ড ক্যানিং এই ঐতিহাসিক ঘোষণাপত্রটি পাঠ করেন। লর্ড ক্যানিং যদি বলে 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল, তাহলে কিন্তু হবে লর্ড ক্যানিং, ঠিক আছে। আর যদি বলে ইনি হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। মানে 1857 সালের বিদ্রোহের পর যখন 1858 সালের ভারত শাসন আইন আসে, সেই আইনে বলা হয় ভারতের যে গভর্নর জেনারেল সেই পদটাকে লুপ্ত করে নতুন পদ নেওয়া, সেটা হচ্ছে ভারতের ভাইসরয়। এবং শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। উত্তর একই হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এতে প্রতিশ্রুতি দেওয়া হয় যে ভারতীয়রা যোগ্যতা মান অনুযায়ী চাকরি পাবে। ব্রিটিশরা ঘোষণা করে যে তারা আর কোনো রাজ্য জয় করবে না এবং ডালহৌসি শতবিপ্লব নীতি চিরতরে কিন্তু বাতিল করা হয়, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, বিদ্রোহের পর ভারতের গভর্নর জেনারেল পদটির নাম কী রাখা হয়? আমি এইমাত্র বললাম ভাইসরয়। দেখো, ভাইসরয় শব্দের অর্থ হচ্ছে রানীর প্রতিনিধি। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, যেটা আমি বললাম এইমাত্র। লর্ড পামারস্টন বিদ্রোহের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এবং লর্ড ডার্বি ভারত শাসন আইন পাশের সময় প্রধানমন্ত্রী ছিলেন। এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত, বিশেষ করে এই যে এটা, ঠিক আছে। তারপর দেখো আমি এখানে দিয়ে দিয়েছি বিভিন্ন বইয়ের নাম, মানে ওই সময়ের বিভিন্ন বইগুলো, সেগুলো আমি দিয়েছি, সময়গুলো দেখতে পারো। দেখো, 1857 সুরেন্দ্রনাথ সেন, এটা মাথায় রাখবে। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ভিডি সাভারকার। দ্য সেপয় মিউটিনি অ্যান্ড দ্য রেবেলিয়ান অফ 1857 আর.সি. মজুমদার। সিভিল রেবেলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস এস.বি. চৌধুরী। দ্য কজেস অফ দ্য ইন্ডিয়ান রেভল্ট স্যার সৈয়দ আহমেদ খান। প্রত্যেকটা বই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দেবে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? মহাবিদ্রোহের পর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়? আমি একটু আগেই বললাম রেঙ্গুন, ঠিক আছে।
1857 সালের সেপ্টেম্বর মাসে ইংরেজরা দিল্লি দখল করে তাকে বন্দি করে, তাকে রেঙ্গুনে মানে বর্তমান যে মায়ানমার আছে তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। 1862 সালে রেঙ্গুনে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সাথে ভারতের দীর্ঘ মুঘল শাসনের কিন্তু আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। পরবর্তী কোশ্চেন, 1858 সালের 1 নভেম্বর রানী ঘোষণাপত্র, এটা আমি দুবার হয়ে গেছে তোমার, এটা এলাহাবাদ যেটা তোমাদের বললাম, বাকি তোমরা এগুলো কিন্তু দেখে নেবে, মানে একটা কোশ্চেন দুবার হয়ে গেছে। বিদ্রোহের পর ভারতের সেনাবাহিনী সংস্কারের জন্য কোন কমিশন গঠন করা হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা উত্তর হবে কিন্তু পিল কমিশন। ঠিক আছে, পিল কমিশন। নেক্সট কোয়েশ্চেন আমাদের, 1857 সালের বিদ্রোহের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? আমি একটু আগেই বললাম লর্ড পামারস্টোন। লর্ড পামারস্টোন ছিলেন। দেখো, বিদ্রোহ চলাকালীন তিনি ব্রিটিশ সরকারের প্রধান ছিলেন এবং 1858 সালের ভারত শাসন আইনের সময় কে ছিলেন? লর্ড ডার্বি, যেটা একটু আগেই বললাম। ব্রিটিশ পার্লামেন্টে বেঞ্জামিন ডিসরায়েলিকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন এবং রানী ভিক্টোরিয়া তখন ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন। জাস্ট দেখে রাখবে, কিছুই না। ঠিক আছে, বাকি তোমাদের এই যে এই ছকটা বললাম মানে টেবিলটা, সেটা দেখে রাখবে। মানে বিদ্রোহের কেন্দ্র দিল্লি, ভারতের নেতা কে ছিলেন, মানে দিল্লি থেকে নেতৃত্ব দেন বখত খান এবং বাহাদুর শাহ। আর এখানে কি বলে কে দমন করে, তাহলে হচ্ছে জন নিকলসন। কানপুর নানা সাহেব তাতিয়া টোপে, কে করেন? কলিন ক্যাম্পবেল। লখনৌতে বেগম হাজত মহল, কে দমন করেন? কলিন ক্যাম্পবেল এবং হেনরি লরেন্স। ঝাঁসি গোয়ালিয়রে রানী লক্ষ্মীবাই দমন করে হিউজ রোজ। বিহারে কুনওয়ার সিং, কে দমন করে? উইলিয়াম টেলর। ফৈজাবাদে মৌলভী আহমেদুল্লাহ ক্যাম্পবেল। এলাহাবাদে এলাহাবাদে লিয়াকত আলী দমন করে কে? কর্নেল নীল। তো এইখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেয়, এখান থেকে কিন্তু এই ছকটা মাথায় তোমাদের রাখতেই হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 1857 সালের সম্পূর্ণ আলোচনা এবং তোমাদের আশা করছি ভালো একটা প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক আছে, আর আজকের পিডিএফটা তোমাদের পেতে হলে ফ্রিতে তোমাদের কাজ একটাই, তোমাদের প্রথমে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের যে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে সেই টেলিগ্রামের লিঙ্কে জয়েন হয়ে গিয়ে টেলিগ্রাম থেকে কিন্তু এটাকে সম্পূর্ণ তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আর তোমরা কোন কোন টপিক চাই হবে আমি আলোচনা করি, তোমরা কিন্তু সেগুলো কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো আজকে আমি এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।